বোঝার চেষ্টা করেছি একটি রাসায়নিক বন্ধন কেন গঠিত হয়, এবং আমরা একটা সিদ্ধান্তে পৌঁছে গেছি যে সকলেই আসলে নিষ্ক্রিয় গ্যাসের সেই লোভনীয় অষ্টক ইলেকট্রন বিন্যাসটি অর্জন করতে চায়, এই কারণেই তারা বন্ধন গঠন করে। এখন আমরা বোঝার চেষ্টা করব কিভাবে বন্ধন গঠন হয়, অর্থাৎ কিভাবে তারা অষ্টক অর্জন করে। তো সেটা বোঝার জন্য আমরা প্রথমেই যে উপায়টি দেখব সেটি হচ্ছে অনেকটা ভালোবাসা দেওয়া এবং ভালোবাসা নেওয়ার যে প্রসেস, যে একজন ভালোবাসা দেয় আর একজন ভালোবাসা নেয়, অর্থাৎ একটা আয়নিক বন্ধন তৈরি করার প্রসেস, এবং দেখবো যে রিয়েল লাইফের সাথে আমাদের এই জিনিসটা খুবই সামঞ্জস্যপূর্ণ। তো আমরা কিছু ইলেকট্রন বিন্যাস প্রথমে লক্ষ্য করি। এই লাল বক্সের ভিতরে দেখো সোডিয়াম, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস লেখা আছে। তুমি কি লক্ষ্য করতে পারছো যে প্রত্যেকেই হচ্ছে ধাতু, এবং বাস্তব জীবনে এটা অনেকটাই ছেলেদের মতন আচরণ করবে। দেখো ধাতুর বাইরের স্তরে 1, 2 অথবা 3টি করে ইলেকট্রন থাকে, অর্থাৎ তাদের ইলেকট্রন বাইরের স্তরে হয় 1, 2 অথবা 3, অনেক কম ইলেকট্রন বিন্যাস। এবং অধাতুর দিকে তাকাও, অধাতুরা দেখবা বাস্তব জীবনে অনেকটা মেয়েদের মতন আচরণ করবে, এবং অধাতুর সবচেয়ে বাইরের স্তরে 5, 6 অথবা 7টা ইলেকট্রন থাকবে, অর্থাৎ এদের বাইরের স্তরের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5, 6, 7, অনেক বেশি পরিমাণে। লক্ষ্য করে থাকো ভাইয়া, এই ধাতু সোডিয়াম সে এখন অষ্টক অর্জন করতে চাইলে কি কি করতে পারে? সে তার এই একটা ইলেকট্রন যদি ছেড়ে দেয় তাহলে সে 8 অর্জন করে ফেলবে। আরেকটা উপায় আছে, সে এখানে আরো 7টা ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে 2, 8, 8 হবে। কোন প্রসেসটা সহজ? একটা ছেড়ে দেওয়া 7টা গ্রহণ করার চেয়ে অনেক বেশি সহজ। এই কারণে সোডিয়াম তার একটা ছেড়ে দিবে, অ্যালুমিনিয়াম তার 3টা ইলেকট্রন ছেড়ে দিবে, ক্যালসিয়াম তার 2টা ইলেকট্রন ছেড়ে দিবে। তাহলে আমরা কি সিদ্ধান্তে পৌঁছতে পারলাম? যে ধাতুরা ইলেকট্রন ছেড়ে দেয়, ধাতুরা সবসময় ছেড়ে দেয়। এখন লক্ষ্য করো অধাতুরা কি ধরনের ঘটনা ঘটাবে, আসো আমরা সেটা একটু বোঝার চেষ্টা করি। যেহেতু অধাতুদের বাইরের স্তরে অনেক বেশি বেশি ইলেকট্রন আছে, এই 7টা ইলেকট্রন দান করার থেকে তারা একটা গ্রহণ করতে চাবে। দেখো এই 7টা যদি তারা ছেড়ে দেয় তাহলে ইলেকট্রন বিন্যাস হবে 2, 8, নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস। কিন্তু সে যদি এখানে বরং বাইরের থেকে আরো একটা গ্রহণ করে ফেলে তাহলে এখানে হয়ে যাবে 2, 8, 8, যেটাও একটা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস। দুইটা প্রসেসের মধ্যে অবশ্যই তার ক্ষেত্রে গ্রহণ করাটা অনেক সহজ, কারণ কম গ্রহণ করতে হবে। সবসময় মনে রাখবা, যেই কাজটা কম করা যায় প্রকৃতি সবসময় সেই কাজটাই করতে যাবে, কারণ জানো এই যে একটা ইলেকট্রন ছেড়ে দেওয়া গ্রহণ করা, তার জন্য শক্তির অনেক চেঞ্জ হয়। প্রকৃতি সবসময় কম শক্তি খরচ করতে চাবে। এখন লক্ষ্য করো, তাহলে এও 3টা ইলেকট্রন গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে, এবং এ 2টা ইলেকট্রন গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। তাহলে আমরা এখন বুঝতে পারলাম যে ধাতুরা ছেড়ে দেয় এবং এখানে যারা অধাতু এরা সকলেই ইলেকট্রন গ্রহণ করে। এই হচ্ছে তাদের নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করার মেইন পদ্ধতি। ধাতুদেরকে বাইরের স্তরের ইলেকট্রন ছাড়তে হবে কারণ তাদের ছাড়া সহজ, অধাতুদেরকে বাইরের স্তরে ইলেকট্রন গ্রহণ করতে হবে কারণ তাদের গ্রহণ করা সহজ। দুইজনের জন্যই যে ব্যাপারটা সহজ ছিল, দুইজনই সেই কাজটুকুই এক্স্যাক্টলি করতে পেরেছে। এখন আসো আমরা দেখি এই যে ইলেকট্রন ছাড়া আর ইলেকট্রন গ্রহণ করা করলো, কিন্তু এর পরবর্তীতে তাদের কি ধরনের পরিণতি হবে লক্ষ্য করি। আসো লক্ষ্য করি, আসো দেখো সোডিয়াম সে একটা ইলেকট্রন গ্রহণ করলো, আমরা তাকে বলি সোডিয়াম সে একটা ইলেকট্রন ছেড়ে দিলে সে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হলো। প্রশ্ন হচ্ছে ইলেকট্রন ছেড়ে দিলে কেন সে পজিটিভ আয়নে পরিণত হলো? একটু বুঝি। সোডিয়ামের মধ্যে 11টা ইলেকট্রন এবং 11টা প্রোটন আছে। সে একটা ইলেকট্রন ছেড়ে দিলে ইলেকট্রনের সংখ্যা কমে যাবে, ফলে তার ইলেকট্রন হবে 10টা, কিন্তু প্রোটন থাকবে আগের মতন, প্রোটন থেকে যাবে আগের মতন ঠিক 11টা। এখন লক্ষ্য করো, প্রোটনগুলো পজিটিভ চার্জ, ইলেকট্রনগুলো নেগেটিভ চার্জ। 10টা নেগেটিভ চার্জ আছে তাহলে -10, আর 11টা পজিটিভ চার্জ আছে তাহলে +11। তুমি এই জিনিসটা যোগ বিয়োগ করলে যা পাবা সেই জিনিসটাই এই উপরে চার্জ হিসাবে বসিয়ে দেওয়া হয়। তাহলে ইলেকট্রন এবং প্রোটনের চার্জ যোগ বিয়োগ করার পর যা থাকে আমরা সেটাকে উপরে বসাই। তাই ইলেকট্রন ছেড়ে দিলে অবশ্যই নেগেটিভ চার্জ কমে যাবে, তাই সে একটু পজিটিভ হয়ে যাবে। লক্ষ্য করি ক্লোরিনের কি হবে। ক্লোরিন
দেখলাম একটা ইলেকট্রন গ্রহণ করতে চায়, গ্রহণ করে সে হয় ক্লোরাইড মাইনাস। কেন মাইনাস আসলো? তার 17টা প্রোটন আর 17টা ইলেকট্রন রয়েছে। সে যখন একটা ইলেকট্রন আরো গ্রহণ করতেছে, তার ইলেকট্রনের সংখ্যা আগের চেয়ে বাড়বে, কারণ সে ইলেকট্রন গ্রহণ করেছে। তখন তার ইলেকট্রন হবে 18টা, কিন্তু প্রোটনের সংখ্যা আগের মতনই থেকে যাবে 17টা। এখন লক্ষ্য করো, ইলেকট্রন নেগেটিভলি চার্জ তাহলে -18, প্রোটন পজিটিভলি চার্জ তাহলে +70। এই যোগ বিয়োগ কাটাকাটির পরে যা থাকবে সেটাই আমরা উপরে এই চার্জ হিসাবে বসিয়ে দিয়েছি। ঠিক এইভাবে ধাতু সমূহ ইলেকট্রন ছাড়বে, কারণ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য এটাই তার করা সহজ। ইলেকট্রন ছেড়ে সে পজিটিভলি চার্জ হবে এবং অধাতু সমূহ ইলেকট্রন গ্রহণ করে নেগেটিভলি চার্জড হবে। এবং একটু লক্ষ্য করো ভাইয়া, এই যে এখন গ্রহণ এবং বর্জন করার পরের অবস্থা, সোডিয়ামের এই আগের ইলেকট্রন বিন্যাস হচ্ছে এখানে 2 8 1 এবং পরের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 8। এই সোডিয়াম প্লাসের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2 8 এবং এটি আর যেন তেন কারণ নয়, বরং নিষ্ক্রিয় গ্যাস নিয়ন ইলেকট্রন বিন্যাস। অর্থাৎ সোডিয়াম এখানে নিষ্ক্রিয় গ্যাস নিয়নের সমতুল্য অষ্ট এবং স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পেরেছে। লক্ষ্য করো ভাই, যে এখানে ক্লোরিনের এখানে ইলেকট্রন বিন্যাস ছিল 2 8 7, অর্থাৎ এখানে তার অষ্টক নেই, কিন্তু ইলেকট্রন গ্রহণ করার পর হয়ে গেছে 2 8 8। এই ইলেকট্রন বিন্যাসটি কোন সাধারণ ইলেকট্রন বিন্যাস নয়, এটি হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রন বিন্যাস, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 18। তাহলে একটু মনে রাখবা, ইলেকট্রন দানই হোক আর ইলেকট্রন গ্রহণই হোক, দুইটার ফলে রেজাল্ট কিন্তু সেম। রেজাল্ট হয়েছে সকলেই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চেয়েছে এবং পেরেছে। এবং মনে করে দেখো, এটাই ছিল আমাদের বন্ধন তৈরির মেইন উদ্দেশ্য, নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসটুকু অর্জন করা। মনে রাখবে, ধাতু সমূহ ইলেকট্রন ছেড়ে দিয়ে নিজের চেয়ে আকারে ছোট নিষ্ক্রিয় গ্যাস হবে। দেখো, সোডিয়াম 11 এবং নিয়ন হচ্ছে 10। আর অধাতু সমূহ ইলেকট্রন গ্রহণ করে নিজের চেয়ে বড় নিষ্ক্রিয় গ্যাসে পরিণত হবে, কারণ ক্লোরিনে 17টা প্রোটন থাকে আর আর্গনে প্রোটন থাকে 18টা। তো এইভাবে ধাতু এবং অধাতুরা কেউ ইলেকট্রন ছেড়ে দেয়, কেউ ইলেকট্রন গ্রহণ করে, এবং এইভাবে গ্রহণ এবং ছেড়ে দেওয়ার মাধ্যমে তারা নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাসটুকু অর্জন করে, যেটি ছিল আমাদের বন্ধন গঠনের মেইন উদ্দেশ্য। কারণ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারলে সবাই স্থিতিশীল হবে, নিষ্ক্রিয় হবে এবং ইন্টারনাল এনার্জির পরিমাণ কমে যাবে। ভাইয়া, ইলেকট্রন ছেড়ে দিলে যে শক্তিটুকু শোষিত হয় সেই শক্তির নাম আমরা জানি ইলেকট্রন, তার নাম হচ্ছে আয়নীকরণ শক্তি, এবং এটা হচ্ছে একটা অ্যাবজর্পশন, কারণ বন্ধন ভাঙা হচ্ছে। এবং ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করলে বন্ধন সৃষ্টি হবে এবং এর নাম হচ্ছে ইলেকট্রন আসক্তি। এটা একটা এমিশন যেটা বের হয়ে যাবে। ভাইয়া, আবারও আমরা চিন্তা করি মহাবিশ্বের প্রসেস অনুসারে কি হওয়া উচিত। আয়নীকরণ শক্তির মান, অ্যাবজর্পশনের মান অনেক কম হওয়া উচিত, তাহলে এটা হওয়া উচিত কম। আর ইলেকট্রন আসক্তির মান অনেক বেশি হওয়া উচিত, এবং এটা ধারণা করলাম এটা হওয়া উচিত বেশি। এবং বাস্তব জীবনে খুঁজে দেখা গেছে সকল ধাতুর আয়নীকরণ শক্তির মান অনেক অনেক কম এবং সকল অধাতুর ইলেকট্রন আসক্তির মান অনেক বেশি। তাই কেউ যদি কখনো কোশ্চেন করে যে শক্তি দিয়ে বোঝাও আয়নিক বন্ধন কেন গঠিত হয়, সোজা কথা, ধাতুর আয়নীকরণ শক্তির মান কম এবং অধাতুর ইলেকট্রন আসক্তির মান বেশি, এই কারণে একটি আয়নিক বন্ধন গঠিত হবে। তাহলে দুইটা শক্তি দেখলাম, এই আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তি। আয়নিক বন্ধনের ক্ষেত্রে আরো একটি ভালো রকমের বড় শক্তি কাজ করছে, যেটিকে আমরা বলে থাকি ল্যাটিস শক্তি। এখন আসলে আমরা সেটা একটু বোঝার চেষ্টা করি। এই কিছুক্ষণ আগে আমরা যে সোডিয়াম প্লাস আয়ন এবং ক্লোরাইড মাইনাস আয়ন তৈরি করলাম, সোডিয়াম প্লাস এবং ক্লোরাইড মাইনাস তৈরি হলো। কেন তৈরি হলো? ওই যে সোডিয়ামের একটা বেশি ছিল, ওর একটাই কম ছিল, একজনের বেশি ছিল একজনের কম ছিল, তাই সোডিয়াম থেকে একটা ক্লোরিনে চলে এসে বন্ধন তৈরি হলো। এখন কথা হচ্ছে, এই সোডিয়াম আর ক্লোরিন পজিটিভ আর নেগেটিভ হওয়ার কারণে একজন আরেকজনকে আকর্ষণ করবে, আকর্ষণ করে তারা দুজন কাছাকাছি আসবে, আসলে যে যৌগ তৈরি হয় তাকে আমরা বলি সোডিয়াম ক্লোরাইড। একসাথে এই সোডিয়াম ক্লোরাইড
যেহেতু দুই আয়নের মাধ্যমে তৈরি হলো, তাই সে কারণে একে আমরা বলে থাকি আয়নিক যৌগ, এবং তাদের মধ্যকার যে ভালোবাসা, যে বন্ধন, তাকে আমরা বলে থাকি আয়নিক বন্ধন। কথা হচ্ছে এই যে দুইজনের মাঝখানে এখানে একটা বন্ধন তৈরি হলো না, তার মানে এখানে অবশ্যই বন্ধন তৈরির ফলে একটা শক্তি বের হয়ে যাবে। তাহলে এখানে শক্তি নির্গত হচ্ছে। কেন নির্গত হচ্ছে? কারণ এখানে বন্ধন সৃষ্টি হয়েছে। তোমরা জানো বন্ধন সৃষ্টিতে শক্তি নির্গত হচ্ছে। এই যে আয়ন থেকে যৌগ তৈরি হওয়ার সময় যে শক্তিটা নির্গত হবে, সেই শক্তিটাকে আমরা নাম দিব ল্যাটিস শক্তি। সেই শক্তির নামই হচ্ছে ল্যাটিস শক্তি। এই নামটা তোমাদের জন্য কিছুটা নতুন। ল্যাটিস কাঠামো হচ্ছে অ্যাকচুয়ালি স্ফটিক বা ক্রিস্টালের কাঠামো। ক্রিস্টালের কাঠামো অর্থাৎ এই আয়নগুলো যৌগে নর্মাল ভাবে থাকে না, তারা একটা স্ট্রাকচারের মধ্যে ঢুকে থাকে। সেই স্ট্রাকচার তৈরির জন্য যে শক্তি বের করে দেয় সেটাই হচ্ছে তার ল্যাটিস শক্তি। তাহলে ল্যাটিস শক্তির ব্যাপারটা হচ্ছে এই দুইটা বিপরীত ধর্মী আয়ন পরস্পরকে আকর্ষণ করে একটা নতুন বন্ধন তৈরি করবে। এই বন্ধনটা তৈরির ফলে যে শক্তিটা বের হয়ে যাবে সেটাই হচ্ছে ল্যাটিস শক্তি। তাহলে এটা হচ্ছে একটা ইমিশন ই। এই শক্তিটা বের হয়ে গেছে কারণ নতুন একটি বন্ধন তৈরি হয়েছে। আসলে একটু বোঝার চেষ্টা করি প্রথম থেকে কি ঘটনা ঘটলো। সোডিয়াম সে একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছিল, ছেড়ে দিয়ে সোডিয়াম প্লাস হয়েছে। ক্লোরিন সে এই সোডিয়ামের ইলেকট্রনটাকে গ্রহণ করে ক্লোরাইড মাইনাস হয়েছে। হ্যাঁ, সোডিয়াম যখন ইলেকট্রন ছেড়ে দেয় বন্ধন ভাঙতে হয়, অ্যাবজর্পশন হয়, এবং তাকে আমরা বলি আয়নীকরণ বিভব বা আয়নীকরণ শক্তি বলাটাই ভালো। আয়নীকরণ শক্তি, এবং এটাকে আমরা লিখে থাকি যেটা অ্যাবজর্পশন এ। ক্লোরিন ইলেকট্রন গ্রহণ করার ফলে যেই শক্তি নির্গত হয় তাকে আমরা বলে থাকি ইলেকট্রন আসক্তি। এটাকে আমরা ডিনোট করি ই দ্বারা। এবং লক্ষ্য করে দেখো ভাই, এই প্রসেসেও ইমিশনের পরিমাণ অ্যাবজর্পশনের থেকে এখনো বেশি। এবং জানো এটাই হচ্ছে আমাদের মহাবিশ্বের সূত্রের মেইন কথা, যে ইমিশন অ্যাবজর্পশনের চেয়ে বেশি হবে। তো প্রথম থেকে দেখলাম যে এই হচ্ছে একটি আয়নিক যৌগ গঠনের স্টেপগুলো, যে দুই ধরনের আয়ন তৈরি এবং তাদের মিলনের ফলে সোডিয়াম ক্লোরাইড তৈরি। ল্যাটিস শক্তিটা কেন দরকার, এই ঘটনাটা বোঝার জন্য আমরা একটু লক্ষ্য করি যে সোডিয়াম ক্লোরাইড গুলো যদি পাশাপাশি সজ্জিত হয় এইভাবে, তাদের কোনো নির্দিষ্ট ওরিয়েন্টেশন না থাকে, তাহলে কি সমস্যা হবে দেখো। এইভাবে কতগুলো সোডিয়াম ক্লোরাইডের অণু সজ্জিত হলো, লক্ষ্য করো। দেখো ভাইয়া কি সমস্যা হবে। ক্লোরিন নেগেটিভ চার্জ, এবার এই ক্লোরিন নেগেটিভ চার্জ, এই ক্লোরিন নেগেটিভ চার্জ, এখানে পজিটিভ চার্জ। এই ক্লোরিনকে বিকর্ষণ করবে, এই ক্লোরিনকে বিকর্ষণ করবে, এই সোডিয়ামকে বিকর্ষণ করবে। তাই যে কোনো ভাবে থাকলে একটা বিরাট বড় বিশৃঙ্খলার তৈরি হয়ে যাবে। কারণ একটা চার্জ আরেকটা চার্জকে বিকর্ষণ করে দূরে দূরে সরিয়ে দিতে যাবে এবং এর ফলে স্ট্রাকচার ভেঙে যাবে। এই সমস্যাটা প্রকৃতি কিভাবে সমাধান করেছে আমরা এখন এটা বোঝার চেষ্টা করি। তোমরা সবাই খাবারের লবণ খেয়েছো, হাতে নিয়ে দেখেছো এটা খুব ছোট ছোট দানা থাকে। ওই একটা দানা ভাইয়া কোটি কোটি সোডিয়াম ক্লোরাইডের অণু। এই সোডিয়াম ক্লোরাইডটা কিভাবে বিন্যস্ত হলে কোনো পজিটিভ আর নেগেটিভ আয়ন পাশাপাশি আসবে না, সেই গঠনটাকে আমরা বলে থাকি তার কেলাস। আসো দেখি কিভাবে সোডিয়াম ক্লোরাইডের অণুগুলো থাকলে কোনো পজিটিভ এবং কোনো নেগেটিভ কাছাকাছি আসবে না, অর্থাৎ তার স্ট্রাকচারটা একটু লক্ষ্য করি। একটু দেখো ভাইয়া, এখানে লাল এবং হলুদ কতগুলো বল দেখতে পাচ্ছ। লাল বলগুলো তোমার পজিটিভ আয়ন, হলুদ বলগুলো তোমার নেগেটিভ আয়ন। আসো ধরে নিই। এখন লক্ষ্য করো, এই যে লাল, তার সামনে পিছনে ডানে বামে উপরে নিচে কোথাও দেখো আর কোনো লাল বল নেই। প্রত্যেকটা জায়গায় তার সাথে শুধুমাত্র হলুদ বল ডিরেক্টলি যুক্ত। কোনো লাল বলের সাথে কোনো লাল বলের দেখো কোনো ডিরেক্ট কানেকশন নেই। লাল বলের সাথে শুধু হলুদ বলের কানেকশন রয়েছে, অর্থাৎ আকর্ষণগুলো সর্বাধিক করা হয়েছে। পজিটিভ আর নেগেটিভ যেহেতু আকর্ষণ করে, তাদের মধ্যে আকর্ষণ সর্বাধিক হবে। এবং যেহেতু পজিটিভ আর এই পজিটিভ যেহেতু বিকর্ষণ করবে, তাই তাদের মধ্যে কোনো দূরত্ব, তাদেরকে কাছাকাছি রাখা হয়নি, ফলে তাদের বিকর্ষণ অনেক কমে যাবে। এটি হচ্ছে খুব ক্ষুদ্রতম একটি স্ট্রাকচার। এখন চিন্তা করো পরবর্তীতে কি হবে। এই যে নেগেটিভ চার্জ,
এই নেগেটিভ চার্জের উপর আরেকটা পজিটিভ চার্জ, নিচে আরেকটা পজিটিভ চার্জ, ডানে বামে সামনে পিছনে আরো পজিটিভ চার্জ পাওয়া যাবে। এভাবে পুরো স্ট্রাকচারটা বাড়তে বাড়তে যে ধরনের কাঠামোটা হবে, আসো আমরা বোর্ডের এই অংশে সেই কাঠামোটুকুকে দেখার চেষ্টা করি। লক্ষ্য করো, এখানে তোমরা সোডিয়াম ক্লোরাইডের এক্সাক্ট বিস্তৃত একটি কাঠামো দেখতে পাচ্ছ। খুব বিদঘুটে বইয়ের পাতায় তোমরা এরকম দেখো, এখানে সবুজ রঙের যে দাগগুলো দেখতে পাচ্ছ, সেই সবুজ রঙের দাগযুক্ত পোর্শনটুকু আমরা এখানে বার করে এঁকে দিয়েছি তোমাদেরকে। সেই সবুজ রঙের বন্ডের অংশটুকুই এখানে আছে। লক্ষ্য করো, ঠিক এখানে যেমন মাঝখানে একটি লাল বল, উপরে নিচে পেছনে সামনে ডানে বামে অন্যান্য নেগেটিভ চার্জগুলো রয়েছে। তো এই হচ্ছে একটি সোডিয়াম ক্লোরাইডের কেলাস, অর্থাৎ যে কোনো আয়নিক যৌগই এই জাতীয় একটি কেলাসের মধ্যে অবস্থান করবে, যেখানে তার 6 দিকে তার বিপরীত চার্জযুক্ত আয়ন থাকবে এবং দুইটি পজিটিভ চার্জ বা দুইটি নেগেটিভ চার্জ কোনোভাবেই পাশাপাশি অবস্থান করবে না। একটু লক্ষ্য করে দেখো, এই পুরো কাঠামোতে দুই লাল বল বা দুই নীল বল কখনোই দেখতে পাবে না এখানে কাছাকাছি অবস্থান করছে, সবসময় সর্বাধিক দূরে। একটু লক্ষ্য করে দেখো, এখানে এই যে লাল এবং এই যে লাল, তার মাঝখানে ডিরেক্ট কোনো কানেকশন নেই। এই যে নীল এবং এই যে নীল, তার মাঝখানে ডিরেক্ট কোনো কানেকশন অবস্থান করছে না। তাহলে সকল আয়নিক যৌগ এই জাতীয় একটি কেলাসে থাকবে। সো এইরকম একটি কোটি কোটি অণুপরমাণুর কেলাস তৈরি করতে চিন্তা করো কি পরিমাণ শক্তি নির্গত হবে। বিকজ এই ল্যাটিস শক্তি পজিটিভ এবং নেগেটিভ যুক্ত হওয়ার কারণে যে ল্যাটিস শক্তি বের হবে, সেই শক্তির পরিমাণ হবে অনেক বিপুল পরিমাণ। তাই একটা সোডিয়াম ক্লোরাইডের কেলাস তৈরি হয়ে যেতে বিপুল পরিমাণ ল্যাটিস শক্তি তৈরি হয়। এখন চিন্তা করো, এরকম একটি কেলাস আছে তোমার হাতে, তোমাকে বলবো এই কেলাসটিকে ভাঙার জন্য, তাহলে তোমাকে অনেক কষ্ট করতে হবে। কারণ দেখো, হাজার হাজার বন্ড এখানে রয়েছে, প্রত্যেকটি বন্ডকে তোমার ভাঙতে হবে। প্রত্যেকটি বন্ড ভাঙার জন্য তোমাকে অনেক বিপুল পরিমাণ এনার্জি দিতে হবে। তাই এই সোডিয়াম ক্লোরাইডকে বন্ড ভেঙে আবার প্লাস এবং মাইনাস আয়ন পর্যায়ে নিয়ে যাওয়াটা অনেক কষ্টকর। তাই আয়নিক যৌগের একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে আয়নিক যৌগ অনেক শক্তিশালী হয়ে থাকে, কারণ তারা এই বিশাল রকমের একটি কেলাস তৈরি করতে পারে।